ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরে অন্যান্য কলেজের যে সকল শিক্ষার্থীরা আজকে আমার ক্লাসটি দেখছো, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা টাইম ভ্যালু অফ মানি অথবা অর্থের সময় মূল্য এই অধ্যায়ের উপর বেশ কিছু ক্লাস করেছি। এই অধ্যায়ের থিওরিগুলো মোটামুটি সবগুলো থিওরি পড়া হয়েছে, অল্প কিছু বাকি আছে। আমরা এই অধ্যায়ের অনেকগুলো অঙ্কও করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যখন যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তখন তোমরা বাসায় সেই চ্যাপ্টারের থিওরি এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। কারণ কলেজে যে চ্যাপ্টারগুলো আলোচনা করা হয় তার সাথে সাথে যদি আমরা চ্যাপ্টারের প্রবলেম এবং থিওরিগুলো নিয়ে লেখাপড়া করি বাসায়, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই শেষ করতে পারি। কিন্তু যদি আমরা ফেলে রাখি, তারপর যখন নতুন চ্যাপ্টার ধরা হয় তখন আগে চ্যাপ্টারের সমস্যাগুলো তেমন পড়া হয় না এবং সময় পাওয়া যায় না। তো পরে একসময় দেখা যায় যে যারা ফেলে রাখো তারা দেখা যায় যে বছর শেষে তোমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে এবং তখন পরীক্ষা চলে আসলে খুব কম সময়ের মধ্যে এইগুলো সলভ করা সম্ভব হয় না। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা বাসায় প্রবলেমগুলো দেখবে। উদাহরণের অনেক প্রবলেম দেওয়া আছে, সেগুলো তোমরা বাসায় নিজে নিজে সলভ করতে পারবে। এই ধরনের অঙ্ক আমরা করাচ্ছি এবং সেই সাথে এক্সারসাইজেরও কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিছু থিওরি পড়ব এবং থিওরি সম্পর্কিত কিছু সমস্যা দেখব এবং আমরা কয়েকটি অঙ্কও করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে প্রবেশ করি। আমি আমার ছবিটা একটু ছোট করে দিচ্ছি, এক সাইডে নিয়ে যাচ্ছি যাতে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য এবং আজকে আমাদের বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা। আমি আগেই বলেছি আজকে যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব, এই অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য এবং এই অধ্যায়ের উপরে আজকে আমাদের 5th ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 72 বিধি বা রুল 72 সম্পর্কে জানি। তোমরা জানো এর আগে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। কিছু প্রবলেম ছিল এই ধরনের যে তুমি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ব্যাংকে রাখলে 5 বছর পর 10% ইন্টারেস্টে এই টাকা কত টাকা আমরা পাবো, এই ধরনের অঙ্ক আমরা করেছি। তো তোমাদেরকে যদি আমি বলি যে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট কত সময় পরে দ্বিগুণ হবে, সেটি তোমরা বের করতে পারবে, অথবা কত পার্সেন্ট হার সুদে দ্বিগুণ হবে সেটি তোমরা খুব সহজেই বের করতে পারবে ফিউচার ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করে। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i টু দি পাওয়ার n। এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করেছি। তো রুল 72 হচ্ছে এমন একটা সূত্র যেটা দিয়ে কিনা আমরা খুব কম সময়ে কোনো একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কত সময়ে বা কত পার্সেন্ট হার সুদে দ্বিগুণ হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। আমরা তো সাধারণ যে সূত্র সেটি দিয়েও নির্ণয় করতে পারি, কিন্তু রুল 72 দিয়ে খুব কম সময়ে এটি নির্ণয় করা যায় এবং সূত্রটাও খুব ছোট। দেখো, 72 বিধি এমন একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত হার সুদে দ্বিগুণ হবে তা নির্ণয় করা যায়। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট কত পার্সেন্ট হার সুদে দ্বিগুণ হবে নির্দিষ্ট একটি সময়, তাহলে তুমি সেটি খুব সহজে বের করতে পারবে। অথবা কত সময়ে দ্বিগুণ হবে
সেটিও বের করতে পারবে। অর্থাৎ আমরা ইন্টারেস্ট রেট এবং সময় এই দুটো জিনিস খুব কম সময়ে বের করতে পারছি। দেখো আরেকভাবে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে, মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে তা সাধারণত 72 বিধির সাহায্যে খুব কম সময়ে নির্ণয় করা যায়। এখন আমরা দেখি তাহলে আসলে রুলসটা কি, কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এবং আসলেই কি যে 72 বিধিতে আমরা করছি এটা কি সত্যি কি আমাদের অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে কিনা, আমাদের যে জিনিসগুলো শিখছি সেগুলো আমরা আজকে প্রমাণে দেখব। দেখো সুদের হার I = 72/n, অর্থাৎ কত পার্সেন্ট ইন্টারেস্টে দ্বিগুণ হবে সেটা বের করতে চাইলে 72কে অর্থাৎ 5 বছর তুমি দ্বিগুণ করতে চাও, তাহলে 72কে 5 দিয়ে ভাগ দিলে কত পার্সেন্ট হার সুদে দ্বিগুণ হবে সেটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এটা দেখো I = 72/n, অর্থাৎ এটা কিন্তু একটা সমীকরণ। এই সমীকরণে 72 এর সাথে n আছে ভাগ আকারে, তো n কে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি এবং i কে যদি ডান সাইডে নিয়ে যাই, n যেহেতু ভাগ আকারে আছে, n যদি সাইড চেঞ্জ করে সেটা হয়ে যাবে গুণ আকারে, এবং রেট অফ ইন্টারেস্ট i সেটি যদি সাইড চেঞ্জ করে সেটি হয়ে যাবে ভাগ আকারে। ঠিক এই জিনিসটাই অ্যাপ্লাই করে আমরা এই পরের যে সূত্রটা আছে সেটা দেখছো, এটা কিন্তু নতুন কোনো সূত্র না, তা আগের সূত্রটাকেই তোমার ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে এটা বের করা হয়েছে। সুতরাং একটা তুমি যদি শেখো তাহলে কিন্তু আরেকটা শেখার দরকার নেই, সেটা তুমি একটা থেকেই আমাদের যেই বীজগণিতের সাধারণ নিয়মগুলো আছে সেটি ব্যবহার করে তুমি ইন্টারেস্ট যেখানে বের করতে পারছো, আবার নাম্বার অফ ইয়ার সেটিও বের করতে পারছো। তো বিনিয়োগ কত বছরে দ্বিগুণ হবে সেটি আমরা n = 72/i দ্বারাই বের করতে পারছি। বিনিয়োগ কত হারে দ্বিগুণ হবে, আগে সূত্রটা আমি এখানে লিখেছি, বিনিয়োগ কত হারে দ্বিগুণ হবে I = 72/n। সুদের হার I = 72/n, বিনিয়োগ কত বছর দ্বিগুণ হবে, এটাই আগে জিনিসটা আবার নতুন এখানে দেখতে পাচ্ছ। আমরা এখন একটা প্রবলেম দেখব যেটা দিয়ে আমরা সময়টা বের করার চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 12% হার সুদে 100 টাকার দ্বিগুণ হতে কত সময় লাগবে, এখন এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি। তা আমরা জানি সময় বের করতে হলে যদি আমরা 72কে i দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা কত সময়ে দ্বিগুণ হবে সেটি পেয়ে যাচ্ছি। তো আমাদের এখানে 12% দেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এর আগে অঙ্ক করেছি তখন দেখবা যে আমরা i কে 100 দিয়ে ভাগ করে তারপর সেটি দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, কিন্তু 72 বিধি অথবা 69 বিধি এই বিধিগুলোতে কিন্তু টোটাল পার্সেন্ট দিয়ে ভাগ দিতে হবে। এখানে তুমি কিন্তু i কে দশমিকে নিয়ে তখন ক্যালকুলেশন করলে হবে না। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের n = 72/i, এখানে আমরা যদি আমরা 72কে 12 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের 6 বছরে 100 টাকার দ্বিগুণ হবে, অর্থাৎ 100 টাকা 12% হার সুদে 6 বছরে দ্বিগুণ হবে। এখন আমরা দেখব আসলে 100 টাকা 6 বছরে দ্বিগুণ হয় কিনা, এটি আমরা যে আগে যে সূত্রগুলো শিখেছি সেটি দ্বারা প্রমাণ করার চেষ্টা করব। সূত্রের প্রমাণটা আমরা একটু দেখি, আগে আমরা যা শিখেছি সেই আলোকে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। বর্তমানে আমাদের 100 টাকা আছে এবং দ্বিগুণ হবে, এবং আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, এবং আমরা এর আগে 72 বিধি দ্বারা বের করলাম যে আমাদের 6 বছর সময় লাগবে, আমাদের 6 বছর সময় লাগবে হচ্ছে আমাদের টাকাটা দ্বিগুণ হতে। তো আমরা ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। ফিউচার ভ্যালুটা কত, আমরা এই 6 বছরে টাকাটা 200 টাকা হয় কি না সেটা আমরা দেখব। যদি 6 বছরে টাকাটা 200 টাকা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে না, 72 বিধি আমাদের কাজ করছে। তো তোমরা জানো ফিউচার ভ্যালু সূত্র, ফিউচার ভ্যালু = প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n। প্রেজেন্ট ভ্যালু, এখানে প্রেজেন্ট ভ্যালুর মান i এর মান
এবং নাম্বার অফ ইয়ার, এগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর মান বসালাম 100 সূত্রে 1 প্লাস আয়ের মান হচ্ছে আমাদের 0.12 এবং আমরা এর আগে বের করেছি 72 বিধির মাধ্যমে যে 6 বছরে টাকাটা দ্বিগুণ হবে। এখন এর পরের লাইনে দেখো, পরের লাইনে খুব বেশি ক্যালকুলেশন নেই, 1 এবং 0.12 যোগ করে 1.12 লেখা হয়েছে। এখন যদি আমরা 100 ইন্টু 1.12 এর উপর পাওয়ার 6 অ্যাপ্লাই করি, দেখো আমরা 197 টাকা 40 পয়সা পাচ্ছি, অর্থাৎ প্রায় 200 টাকা হচ্ছে। তার মানে প্রায় কাছাকাছি। তার মানে আমরা বলতে পারি যে 72 বিধি দিয়ে করলে আমরা মোটামুটি কত সময়ে আমাদের নির্দিষ্ট সময়ের অর্থ দ্বিগুণ হবে সেটি আমরা কিন্তু নির্ণয় করতে পারছি, অর্থাৎ 200 টাকা প্রায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আসলে যেটি এসেছে 6 বছরে আমাদের টাকাটা দ্বিগুণ হবে, মোটামুটি ঠিক আছে, প্রায় 200 টাকাই আমরা পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 69 বিধি বা রুল অফ 69 কি। 69 বিধি 72 বিধি মোটামুটি একই রকম। তোমাদের সাধারণত 72 বিধিটা ব্যবহার করা হয় বার্ষিকীর ক্ষেত্রে এবং বার্ষিকী চক্রবৃদ্ধির সুদ এখানে কাউন্ট করা হয়, আর 69 বিধিটা সাধারণত অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভালো ফলাফল দেয়। সাধারণত অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত হার সুদে দ্বিগুণ হবে তা 69 বিধি বা রুল অফ 69 এর মাধ্যমে খুব সহজে বের করা যায়। এই বিধি অনুযায়ী দেখো n ইকুয়াল 0.35 প্লাস 69 ভাগ i। আগে যে আমরা সূত্রটা শিখেছিলাম 72 বিধি, সেখানে 72কে i দিয়ে ভাগ দিতাম, আর এখানেও দেখো n ইজ ইকুয়াল টু 69 ভাগ i। নতুন একটি জিনিস যোগ হয়েছে প্লাস 0.35। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি সমস্যা এখানে দেখতে পাচ্ছি। তনিমা 7.2% হার সুদে 10,000 টাকা একটি ব্যাংকে জমা রাখলো। উক্ত টাকা কত বছর দ্বিগুণ হবে যদি ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে? তো আমরা এটি 69 বিধির মাধ্যমে খুব কম সময়ের মধ্যে বের করতে পারি। বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার মেয়াদ, এন এর মান আমরা বের করব, কত সময় লাগবে আমাদের। তো এই আমরা জানি 69 বিধি হচ্ছে n ইকুয়াল 0.35 প্লাস 69 ভাগ i। এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, n ইকুয়াল 0.35 প্লাস 69, i এর মান হচ্ছে 7.2%। এখানে কিন্তু i কে তোমরা 100 দিয়ে ভাগ দিয়ে তারপর ক্যালকুলেশন করবে না, এখানে ডাইরেক্ট কিন্তু আমাদের সুদের যে হার সম্পূর্ণটা সেটি দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 9.3 বছরে, অর্থাৎ 9.3 বছরে আমাদের 10,000 টাকা যদি ব্যাংকে রাখি তাহলে 7.2% হার সুদে সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এখান থেকে যে n এর মানও বের করতে পারো, কত সময় দ্বিগুণ হবে আবার কত হারে দ্বিগুণ হবে সেটিও কিন্তু বের করতে পারো। এই দেখো আমরা ক্যালকুলেশন করে এই আইটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে যাই, তাহলে এনটাকে ডান সাইডে নিয়ে আসি, তাহলে কত হার সুদে দ্বিগুণ হবে নির্দিষ্ট সময় সেটি কিন্তু আমরা বের করতে পারবো। অর্থাৎ এই সূত্র দিয়ে কিন্তু তোমরা সময়ও বের করতে পারছো এবং রেট অফ ইন্টারেস্ট দুটি বের করা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি প্রবলেম দেওয়া আছে। তো তোমাদের যেই প্রবলেমগুলো আছে সেগুলো একটু বড় হয়। আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছি। তোমরা যখন প্রবলেমটা দেখবে, সেটা অনেক বড় প্রবলেম দেখো, দেখে মনে করে একটু ভয় পেয়ে যাও, কিন্তু এখানে কিন্তু আসলে একটি প্রবলেম না, দুটি প্রবলেম আছে, যার কারণে একটু সম্পূর্ণটা পড়লে তোমাদের মনে হতে পারে যে জিনিসটা অনেক কঠিন। আসলে তা না। আমরা যদি এই যে এখানে ক এবং খ
দুটি জিনিস কিন্তু আমাদের দুটি প্রবলেম দেওয়া আছে। তো দুটি প্রবলেম একবারে যদি মাথায় তোমরা নাও তখন মনে হয়ে যায় যে না অনেক বড় একটা জিনিস, মনে হয় এটা খুব কঠিন। আসলে না, আমরা প্রতিটা ভাগে ভাগে করব। দেখো এখানে ক এবং খ দুটি কিন্তু তোমার সমস্যা, দুটি সমস্যা কিন্তু একটি উদ্দীপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তার মানে কিন্তু আমাদের শুধু ক সলভ করার জন্য কিন্তু সম্পূর্ণ উদ্দীপকটি দরকার নেই, এবং খ সলভ করার জন্য সম্পূর্ণ উদ্দীপকটি দরকার নেই। দুটি ভাগে ভাগে আমরা দেখব এবং সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলি যে কোনো একটি প্রবলেম দেখার সাথে সাথে যে এটা এখনই সলভ করে ফেলবো তা না। আমাদের কোনো প্রবলেম দেখার পর প্রথম কাজ হচ্ছে এখানে আসলে বোঝা ওরা কি কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছে সেগুলো আগে ফাইন্ড আউট করা, এবং তারপর আমরা দেখব কি নির্ণয় করতে বলেছে, এবং তখন আমরা এরপরে কর্মপদ্ধতি ঠিক করব। কিন্তু অঙ্কটা যদি প্রথমে তোমরা না বুঝো, মানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো কি সেগুলো যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তো চলো আমরা দেখি এখানে কি সমস্যাটা আছে এবং কি সমাধান করতে বলা হয়েছে। জনাব রফিক ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে 10 বছরের জন্য বার্ষিক কিস্তিতে পরিশোধ সাপেক্ষে 8 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। বার্ষিক কিস্তির পরিমাণ 1,41,587 টাকা, যেখানে প্রথম বছর আসল পরিশোধ 45,587 টাকা। এখন দেখো এই যে আমাদের দেখো 45,587 টাকা, এতটুকু পর্যন্ত কিন্তু একটি প্রবলেম শুধু কয়ের জন্য। সুতরাং আমাদের এখানে কিন্তু কয়ের জন্য খুব বড় কিন্তু প্রবলেমটা ছোট্ট একটা প্রবলেম। একসাথে সম্পূর্ণ দেওয়া হতে তোমার মনে হতে পারে যে প্রবলেমটা অনেক বড়, কিন্তু তা না। জনাব রফিকের ব্যাংক সুদের হার কত? শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক সুদের হার যেহেতু নির্ণয় করতে বলেছে, তো এইখানে আমরা শুধু দেখো এই যে 45,587 টাকা পর্যন্ত কিন্তু আমাদের সমস্যাটা, এতটুকু পর্যন্ত আমরা ইনফরমেশন দিয়েই কিন্তু এই ক নাম্বার সমস্যাটা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পুরো সমস্যাটা আগে দেখি, তারপরে পার্ট বাই পার্ট আমরা সলভ করার চেষ্টা করি। জনাব সুজন একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সাভার থেকে ঢাকার মতিঝিল অফিসে যাতায়াত বাবদ খরচ হয় প্রতি মাসে 8,000 টাকা। 3 বছর পর তিনি বাসা পরিবর্তন করে ঢাকায় বাসা নেবেন। যাতায়াত খরচের কথা বিবেচনা করে তিনি একটি গাড়ি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন। গাড়ি করে, এখানে একটু ভুল হয়ে গেছে, গাড়ি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ঠিক করে নিও। গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা, সুযোগ ব্যয় হচ্ছে 10%। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো আগে দেখি জনাব রফিকের ব্যাংক সুদের হার কত, এই সমস্যাটা আমরা আগে দেখি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কিভাবে আমরা সলভ করতে পারি। দেখো জনাব রফিক ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে 10 বছরের জন্য বার্ষিক কিস্তিতে পরিশোধ সাপেক্ষে 8 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। অর্থাৎ তিনি 10 বছরের জন্য ঋণ নিয়েছেন এবং 8 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। বার্ষিক কিস্তির পরিমাণ 1,41,587 টাকা। অর্থাৎ তিনি প্রতি বছর কিস্তি পরিশোধ করবেন 1,41,587 টাকা, যেখানে প্রথম বছর আসল পরিশোধ 45,587 টাকা। অর্থাৎ দেখো তিনি আসল পরিশোধ করছেন 45,587 টাকা এবং সুদের পরিমাণ কিন্তু বাকিটা, অর্থাৎ 1,41,587 টাকা থেকে যদি আমরা 45,587 টাকা বিয়োগ দিই তাহলে যেই টাকাটা থাকছে সেটি কিন্তু আমাদের সুদের পরিমাণ, অর্থাৎ বছরে কত টাকা সুদ দিচ্ছি সেটা আমরা বের করতে পারি। তাহলে এখানে আমাদের সুদের হার চেয়েছে, তা এটা কিন্তু আমরা ক্লাস 8, 9, 10-এ যেই পাটিগণিতের অঙ্কগুলো করেছি সেটার মতোই। আমরা এখানে বীজগণিতের সূত্র ইউজ না করে আমরা কিন্তু পাটিগণিতের সূত্র ইউজ করে খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে দেখো 1,41,587 টাকা থেকে আমরা যদি ইন্টারেস্টটা বিয়োগ দিই তাহলে সুদের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। তাহলে সুদের হার যেহেতু বের করতে বলেছে, তাহলে 8 লক্ষ টাকায় সুদ দেয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি। চলো দেখি আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি। দেখো জনাব রফিকের ব্যাংক সুদের হার হচ্ছে, আমরা নির্ণয় করব, প্রথম কিস্তিতে সুদ পরিশোধ করতেছে 1,41,587 টাকা থেকে যদি আমরা 45,587 টাকা বিয়োগ দিই তাহলে 96,000 টাকা হচ্ছে আমরা ইন্টারেস্ট পরিশোধ করছি।
তো সুদের হার যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো 8 লক্ষ টাকায় সুদ দিচ্ছে 96,000 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারছি। তাহলে দেখো ঐকিক নিয়মে যদি করো তোমরা, 8 লক্ষ টাকায় সুদ পরিশোধ করছে 96,000 টাকা, 1 টাকায় কত, 1 টাকায় কি হবে, 96,000 ভাগ 8 লক্ষ, 100 টাকায় কত, তাহলে 96,000 ভাগ 8 লক্ষ ইন্টু 100 যদি আমরা দিই তাহলে পাচ্ছি 12% ইন্টারেস্ট। অর্থাৎ জনাব রফিকের ব্যাংক সুদের হার হচ্ছে 12%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেই প্রথম সমস্যাটা ছিল সেটি আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা দেখব দ্বিতীয় যে সমস্যা, উদ্দীপকের আলোকে জনাব সুজনের গাড়ি ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। আগে আমরা দেখি যে জনাব সুজনের জন্য কি কি ইনফরমেশন আমাদের সমস্যায় দেওয়া আছে এবং সেই আলোকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলে দেওয়া আছে যে জনাব সুজন একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সাভার থেকে ঢাকার মতিঝিলে যাতায়াত বাবদ প্রতি মাসে খরচ হয় 8,000 টাকা। অর্থাৎ তার কিন্তু প্রতি মাসে টাকাটা খরচ তিনি অর্থাৎ প্রতি মাসে টাকাটা খরচ করছেন। 3 বছর পর তিনি বাসা পরিবর্তন করে ঢাকায় বাসা নেবেন। অর্থাৎ 3 বছর কিন্তু তার 8,000 টাকা দিতে হবে। যাতায়াত খরচের কথা বিবেচনা করে তিনি একটি গাড়ি ক্রয়ের চিন্তা ভাবনা করছেন। গাড়ির ক্রয় মূল্য 4 লক্ষ টাকা। এখন বলেছে উদ্দীপকের আলোকে জনাব সুজনের গাড়ি ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। এটা খুব সহজ। আমরা যে 8,000 টাকা প্রতি মাসে খরচ করছি, এই 8,000 টাকা খরচ করছে জনাব সুজন 3 বছরের জন্য। এখন 3 বছরের 8,000 টাকার বর্তমান মূল্য যদি আমরা নির্ণয় করি, প্রেজেন্ট ভ্যালুটা যদি আমরা নির্ণয় করি, এখন সেই প্রেজেন্ট ভ্যালু যদি 4,000 টাকা 4 লক্ষ টাকার চেয়ে কম হয় তাহলে বুঝবো কি গাড়ি কেনা ঠিক হবে না। আর যদি দেখি যে 8,000 টাকা প্রতি মাসে দেওয়ার পর 3 বছর দেওয়ার পর তার বর্তমান মূল্য 4 লক্ষ টাকার চেয়ে বেশি হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে গাড়িটা কিনে ফেলাই ভালো। কারণ জনাব সুজন 8,000 টাকা করে দিয়ে 4 লক্ষ টাকার বেশি প্রদান করছেন। তার মানে সহজ কথায় এই যে আমরা 8,000 টাকা কিস্তি দিচ্ছি প্রতি মাসে 3 বছর, তার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। এটা তো তোমরা পারো, এবং এই ধরনের অঙ্ক আমরা কত ক্লাসে করেছি। তাহলে তার, এবং এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সাধারণ সূত্র হবে না, এটা সূত্র হবে অ্যানুইটির সূত্র। কারণ কি, তিনি প্রতি মাসে দিচ্ছেন। এটা যদি এমন হতো যে তিনি আজকে 8,000 দিয়েছেন, 3 বছর আর কোনো টাকা দেননি, তাহলে কিন্তু এটা আমাদের অ্যানুইটির সূত্র হতো না। কিন্তু যেহেতু তিনি প্রতি মাসে টাকাটা দিচ্ছেন, এবং আমাদের সূত্রটা হবে কি, অ্যানুইটি সূত্র হবে। এবং আমরা একই সাথে এখানে কিন্তু আরেকটা জিনিস, তিনি কিন্তু প্রতি মাসে টাকাটা দিচ্ছেন, তাহলে কিন্তু এবং এই সূত্রের সাথে এম আসবে, অর্থাৎ এন কে আমরা এম দিয়ে গুণ দিব এবং আই কে আমরা এম দিয়ে ভাগ দিব। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং অনেকে হয়তো সলভও করে ফেলেছো। খুব সহজ, তোমাদেরকে জিনিসটা ধরতে পারলে কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ যে কিভাবে আমরা সলভ করব। তাহলে আমরা কি করব, আমরা 8,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করব এবং সেটি 4 লক্ষ টাকার সাথে তুলনা করব। যদি 8,000 টাকা 3 বছর ধরে দেওয়ার পর তার বর্তমান মূল্য 4 লক্ষ টাকার চাইতে কম হয়, তাহলে বুঝবো যে আমরা গাড়ি ক্রয় করাটা বোকামি হবে। যদি দেখি যে না, এই আমাদের এই প্রেজেন্ট ভ্যালু 8,000 টাকার প্রেজেন্ট ভ্যালু 4 লক্ষ টাকার চাইতে বেশি হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে গাড়ি কিনে ফেলাই ভালো হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা হাতে কলমে দেখি এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়। এবং এই ধরনের সমস্যা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। উদ্দীপকের আলোকে জনাব সুজনের গাড়ি ক্রয়ের যৌক্তিকতা মূল্যায়ন করো। দেখো আমরা অ্যানুইটি দিচ্ছি 8,000 টাকা, প্রতি মাসে 8,000 টাকা প্রদান করছি এবং আমাদের এখানে সুযোগ ব্যয় বলে দেওয়া ছিল যে সুযোগ ব্যয় হচ্ছে 10%। অর্থাৎ কোনো একটা ব্যাংকে তুমি টাকা রাখলে 10% হারে ইন্টারেস্ট পাচ্ছ। এম ইজিগুলো হচ্ছে আমাদের 12। শিক্ষার্থী বন্ধুরা এখানে এন ইজিগুলো তোমার কিন্তু হর চিহ্ন দেওয়া আছে, আসলে এন ইজিগুলো কিন্তু আমাদের এখানে ভুল হয়েছে। এন ইজিগুলো কিন্তু আমাদের 3 বছর দেওয়া আছে, অর্থাৎ এন এর মানে এখানে 3 তোমরা বসিয়ে নিবে। এখন দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির যে সূত্রটা আমরা জানি, অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এন ইন্টু এম ভাগ হবে আই ভাগ এম। এখন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে 8,000 টাকা 3 বছর ধরে দিলে তার বর্তমান মূল্যটা আমরা পেয়ে যাব।
তাহলে আমরা দেখো এখানে মানগুলো বসিয়ে দিলাম। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল, অ্যানুইটি হচ্ছে আমাদের ৮,০০০ টাকা, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আয়ের মান হচ্ছে এই 10%কে 100 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 0.1, আর এম এর মান হচ্ছে 12, যেহেতু তিনি প্রতি মাসে টাকাটা দিচ্ছে, খরচ করছেন যাতায়াত বাবদ, এবং যেহেতু 12 মাসে বছর, তাহলে এম এর মান হবে এখানে 12 এবং এন ইন্টু এম 3 ইন্টু 12 ভাগ আই ভাগ এম এর মান আমরা বসাই দিই 0.1 ভাগ 12। এখন দ্বিতীয় লাইনে আমরা ক্যালকুলেশন করি। দেখো এখানে কিন্তু আমি তোমাদের জন্য খুব সহজ করে ক্যালকুলেশনটা করি, ধাপে ধাপে একবারে করি না, একটু একটু করে করি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এটা তোমরা দু একটা লাইন শর্ট করতে পারো, কিন্তু খুব বেশি শর্ট করা যাবে না। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল, দেখো ৮,০০০ টাকা, ৮,০০০ টাকায় রইল 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস এই 0.1কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, তার মান দাঁড়ায় 0.00833 এবং 3 ইন্টু 12 হচ্ছে 36। 0.1কে আবার 12 দিয়ে ভাগ দিলে আমাদের মান পাচ্ছি 0.00833। পরের ক্যালকুলেশনগুলো, আগের জিনিসগুলো এখানে নিয়ে আসলাম। পরের ক্যালকুলেশনটা দেখো কি হবে, অর্থাৎ এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ৮,০০০ ইন্টু এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার মান হচ্ছে 30.993। অর্থাৎ দেখো যদি ৮,০০০কে আমরা ৩০.৯৯৩ দিয়ে যদি গুণ দেই, তাহলে আমাদের যার মান বেরোচ্ছে ২,৪৭,৯৪৪ টাকা ৩০ পয়সা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে আমরা যেই ৮,০০০ টাকা করে যদি প্রদান করি, তাহলে ৩ বছরে আসলে আমাদের যে টাকাটা প্রদান করি তার বর্তমান মূল্য ২,৪৭,৯৪৪ টাকা, আর গাড়ি ক্রয় করতে লাগছে আমাদের ৪ লক্ষ টাকা। তাহলে কোথায় বেশি ইনভেস্ট করতে হচ্ছে? গাড়ি ক্রয় করতে গেলে আমাদের বেশি টাকা দিতে হচ্ছে। তার মানে আমরা যদি, এবং সে যদি ৩ বছর পর বাসা চেঞ্জ করে ফেলছে, তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে ৮,০০০ টাকা যাতায়াত ভাড়া দিয়ে যাতায়াত করাটাই শ্রেয় গাড়ি কেনার চাইতে। গাড়ি কেনাটা বুদ্ধিমানের কাজ হবে না। দেখো আমরা মন্তব্য কি লিখব, গাড়ির মূল্য যাতায়াত খরচে বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়, গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাড়ি ক্রয়ের চাইতে ৩ বছর ধরে যদি জনাব সুজন ৮,০০০ টাকা যাতায়াত ভাড়া দিয়ে প্রতি মাসে যাতায়াত করেন, তাহলে সেটি তার জন্য বেশি সাশ্রয়ী হবে। এখন এই ধরনের অঙ্কে আমাদের মতামতটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিতে হবে। যে তোমরা অনেক সময় এই ধরনের অঙ্কে মনে করো যে যেহেতু গাড়ির মূল্য ৪ লক্ষ টাকা থেকে তার ৩ বছর বাবদ যাতায়াত বাবদ যে খরচটা তার মূল্য কম, এটা তো বোঝাই যাচ্ছে যে গাড়ি ক্রয় করাটা বোকামি হবে। গাড়ি ক্রয় না করে সে যদি ৩ বছর ধরে যাতায়াত ভাড়া প্রদান করে, সেটি তার জন্য বেশি সাশ্রয়ী হবে। এটা অনেকে মনে করে যে যদি খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে, তোমরা মন্তব্যটা লিখো না। পরীক্ষার হলে অথবা তোমার পরীক্ষার খাতায় শিক্ষক কিন্তু কোনো কিছু নিজে থেকে বুঝে নেবে না। তুমি যা বুঝাবা তাই তিনি বুঝবেন, অর্থাৎ তিনি কিন্তু অতিরিক্ত কোনো কিছু বুঝতে যাবেন না। যেহেতু তুমি এটা ক্লিয়ার করছো না, হয়তো তোমার মার্কস এখানে কিছু কমে যেতে পারে। তো তোমাদেরকে আমি অনুরোধ করব যে এই ধরনের সমস্যায় তোমার মতটা কি সেটা একবার স্পষ্ট লিখিত হবে, যে এখানে গাড়ির মূল্য যাতায়াত খরচের বর্তমান মূল্য অপেক্ষা বেশি হওয়ায় গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক। এই ধরনের তোমার যে মন্তব্যটা সেটা কিন্তু ক্লিয়ার আমাদের জানিয়ে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং এটি কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন একটি সমস্যা দেখি এবং সেটি কিভাবে সলভ করা যায় সেই চেষ্টাটা করি। আবার দেখো যে নতুন একটি সমস্যা, এখানেও কিন্তু আমাদের দুইটি ভাগ আছে, অর্থাৎ
প্রবলেমটা দেখলে অনেক বড় মনে হয় যে আমাদের অনেক বড় একটি প্রবলেম মনে সলভ করতে হবে, তা কিন্তু না। ভাগে ভাগে আমরা করব, দেখবো যে খুব মোটামুটি সহজ। জনাব কবির একটি সঞ্চয় প্রকল্পে কিছু অর্থ জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যা 4 বছরে 4 গুণ হবে। অর্থাৎ দেখো এইখানেই কিন্তু আমাদের একটি সমস্যা শেষ, এক লাইনে একটি সমস্যা। আমাদের যে অপশন ক, তার জন্য সমস্যাটা কিন্তু এক লাইনের, অর্থাৎ আমরা কিন্তু এই এক লাইন সমস্যাটা বুঝতে পারলেই আমরা ক নাম্বার সমস্যাটা সমাধান করতে পারবো। এবং আচ্ছা, আমরা বাকি সমস্যাটাও দেখি। জনাব তাহের তার জমি বিক্রি করে 4 লক্ষ টাকা পেয়েছিলেন। উক্ত অর্থ তিনি কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তা ভাবনা করছেন। সিলেট ব্যাংক জনাব তাহেরকে 10 বছর পর 10 লক্ষ টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সিলেট একটি ব্যাংক আছে, যে ব্যাংকের নাম সিলেট, সেই ব্যাংকে যদি জনাব তাহের তার জমি বিক্রি 4 লক্ষ টাকা রাখেন, তাহলে তিনি 10 বছর পর 10 লক্ষ টাকা পাবেন। অপরপক্ষে জনাব তাহেরের বন্ধু রফিক 10% সুদে 10 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করার প্রস্তাব দিয়েছেন। আর তাহের বিনিয়োগ হতে টাকার অঙ্ক সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চান। এখন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব তাহেরের জন্য কোন প্রস্তাবটিকে লাভজনক তা বিশ্লেষণ করা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দুটি সমস্যা আছে, আমরা প্রথমটি আগে সলভ করি এবং পরে আমরা দ্বিতীয় সমস্যাটি দেখব। জনাব কবিরের সঞ্চয় প্রকল্পে সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করতে আমাদেরকে বলেছে। দেখো, জনাব কবির একটি সঞ্চয় প্রকল্পে কিছু অর্থ জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যা বছরে 4 গুণ হবে। তাহলে এটি সুদের হার কত? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, আমরা যদি 4 গুণ যেহেতু হবে, তাহলে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট যদি আমরা রাখি, তাহলে সেটি কিন্তু 4 বছর পরে 4 গুণ হবে। অর্থাৎ আমরা মনে করি যে আমরা জনাব কবির 100 টাকা রাখছেন, তাহলে দেখো 4 বছর পরে কত টাকা হবে? 400 টাকা হচ্ছে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি, ফিউচার ভ্যালু পাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু কত টাকা রাখছে? 100 টাকা রাখছে। এটি 4 বছর পর কত টাকা হচ্ছে? সময় দেওয়া আছে 4 বছর, 4 বছর 4 গুণ হচ্ছে। 4 বছর পর কত টাকা হচ্ছে? 4 গুণ হচ্ছে 400 টাকা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে 400 টাকা, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আমাদের 100 টাকা, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে আমাদের 4 বছর। এখান থেকে আমরা এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্টটা খুব সহজে বের করতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি যে আসলে কি ইঙ্গিত করছি, যে কোন সূত্র দিয়ে তোমাদের এটি করতে হবে অথবা কিভাবে করতে হবে, আমাদের প্রসেসটা কি করতে হবে। এখানে দেখো, জনাব কবির কিন্তু ব্যাংকে টাকা রাখছেন এবং 4 বছর পরে উনি 4 গুণ টাকা আনছেন। এই 4 বছর কিন্তু ওনার সাথে আর ব্যাংকের কোনো যোগ নেই, অর্থাৎ তিনি কিন্তু কিস্তিতে টাকাটা পরিশোধ করছেন না। অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যানুইটি সূত্র হবে না, সূত্র হবে কি? সাধারণ সূত্র। কারণ এটা কিন্তু তিনি টাকাটা কিন্তু কিস্তিতে পরিশোধ করছেন না, তিনি ব্যাংকে টাকা রাখছেন এবং 4 বছর পর আবার টাকাটা নিয়ে আসতেছেন। তা আমাদের খুব সহজ যে সূত্রটা আছে, ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n। এখানে যদি আমরা বসে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বের করতে পারছি। এবং ক্যালকুলেশনটা তোমাদের জন্য একটু নতুন, এই ধরনের অঙ্ক হয়তো তোমরা আগে করনি। আমরা এখানে লগের মাধ্যমে ক্যালকুলেশনটা করব। তো চলো, আমার মনে হয় নতুন হলেও খুব বেশি কঠিন হবে না। আশা করি যে তোমাদেরকে আমি সমস্যাটা বোঝাতে পারবো। তো চলো আমরা আসলে দেখি কিভাবে সমাধান করা যায়। দেখো, জনাব কবিরের সুদের হার নির্ণয়। দেখো, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, আমি আগে বলেছি মনে করো, আসলে এখানে তুমি মনে করো, ধরে নেই এখানে প্রেজেন্ট ভ্যালু, তোমাদের কিন্তু এখানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দেওয়া নেই। তো আমরা ধরে নেই যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা এবং ফিউচার ভ্যালু হচ্ছে 400 টাকা। যদি প্রেজেন্ট ভ্যালু 100 হয় এবং আমাদের যেহেতু সমস্যায় বলে দেওয়া আছে যে 4 বছর পরে 4 গুণ হবে, সেই হিসেবে 100কে আমরা 4 দিয়ে গুণ দিয়ে ফিউচার ভ্যালু 400 টাকা বের করলাম এবং নাম্বার অফ ইয়ারও দেওয়া আছে 4 বছর। তাহলে রেট অফ ইন্টারেস্ট, আয়ের মানটা আমরা বের করব। দেখো, ধরা যাক অর্থের পরিমাণ 100 টাকা, আমরা আগেই বলেছি ভবিষ্যৎ মূল্য হবে 100 × 4, এইগুলো 400 টাকা। তাহলে দেখো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার ভ্যালু যে সূত্র, ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n, এখানে আমরা মানগুলো বসিয়ে দিব এবং সেখান থেকে আমরা আয়ের মানটা বের করব। ফিউচার ভ্যালু 400 টাকা বসিয়ে দিলাম এবং প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, 1 +
i⁴। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে এইখানে আমাদের 100 আছে 1 প্লাস i এর সাথে গুণ আকারে। আমরা একটা জিনিস জানি যে সমীকরণের কেউ যদি গুণ আকারে থাকে সাইড চেঞ্জ করলে সে ভাগ আকারে হয়ে যাবে। অর্থাৎ এই 100 যদি সাইড চেঞ্জ করে বাম পাশে চলে যায় তাহলে 400 এর সাথে সে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি সমীকরণটা আগের সমীকরণটাই একটু এদিক ওদিক করলাম, অর্থাৎ ডান সাইডের যে ফিগারগুলো সেটি বাম সাইডে নিয়েছি এবং বাম সাইডের ফিগারগুলো ডান সাইডে নিয়ে আসছি। এই শুধু এতটুকুই করা হয়েছে, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করা হয়নি। তাহলে 1 প্লাস i⁴ ইকুয়াল টু 400কে আমরা 100 দিয়ে ভাগ দিলে আমাদের মান বেরোচ্ছে 4। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো 1 প্লাস i এর সাথে 4 আছে পাওয়ার হিসেবে। এখন এই পাওয়ারটার কারণে কিন্তু আমাদের এখানে i এর মানটা বের করা কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা যদি তোমরা জানো এখানে এই যে আমাদের i পাওয়ার হিসেবে আছে 4, সেটি যদি আমরা এখানে পাওয়ারটা সরিয়ে দিই তাহলে কিন্তু এই 4 এর উপর পাওয়ার হবে 1/4। এটা লগ দিয়েও করা যায়, আমরা এরপরে একটা অঙ্ক করব লগ দিয়ে। আবার এটা তোমরা জেনে রাখো যে 1 প্লাস i এর উপর পাওয়ার আছে তোমাদের 4, সেটি সাইড চেঞ্জ করলে অথবা এখান থেকে যদি আমরা এই 4টা ভ্যানিশ করতে চাই তাহলে এই 4 এর উপর পাওয়ার হবে 1/4। এখানে কিন্তু 4 দিলে হবে না শিক্ষার্থী বন্ধুরা, হবে হচ্ছে 1/4। এই ধরনের অঙ্ক তোমরা 9-10 করে আসছো, এই ধরনের ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝতে পারছো। 1 প্লাস i ইকুয়াল টু দেখো 4 1/4। তো এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা 4 এর উপর যদি পাওয়ার অ্যাপ্লাই করো 4 টু দি পাওয়ার, এখানে একটু তোমাদের একটু ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি আমি। পাওয়ার 1/4 কিভাবে ক্যালকুলেশন করবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি আমার যে ছবিটা সেটা একটু বড় করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেশন করবে এইভাবে, দেখো এখানে আমাদের হচ্ছে 4, তোমরা দেখতে পাচ্ছ কিনা হয়তো আমি বলি, তোমরা একটু শোনার চেষ্টা করো। 4 টু দি পাওয়ার, দেখো এখানে একটা পাওয়ার বাটন আছে, সেটা পাওয়ার হিসেবে চাপ দিবে। 4 আগে 4 চাপো, তারপরে এখানে দেখো এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে চাপ দাও। চাপ দেওয়ার পর ব্র্যাকেট দিবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, 1/4 দাও, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও। তাহলে দেখো 1.41421 খুব সহজে আমরা বের করতে পারছি। আশা করি এই ধরনের ক্যালকুলেশন তোমরা পারবে, মোটামুটি সহজ ক্যালকুলেশন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যদি 4 এর উপর 1/4 পাওয়ার অ্যাপ্লাই করি তার মান বেরোচ্ছে 1.4142। যেহেতু আমাদের এখানে বের করতে হবে কি রেট অফ ইন্টারেস্ট, আয়ের মান বের করতে হবে, তাহলে এই 1 যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু এই 1.4142 থেকে বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। যদি মাইনাস হয়ে যায় তাহলে ফাইনাল আমাদের যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0.4142। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু পার্সেন্ট হিসেবে যখন আনবো এখানে একটু দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন ভুল হয়েছে, 41.42 হবে এখানে। এটা একটু তোমরা ঠিক করে নিও, 41.42 এখানে ক্যালকুলেশন হচ্ছে 0.4142, তো 41.42% হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, দশমিকটা 41 এর পরে হবে, এটা তোমরা একটু ঠিক করে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখলে যে আসলে খুব সহজেই আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করলাম। এখন আমরা দেখব আমাদের যে অঙ্কে বাকি যেই অংশটা ছিল সেইটি আমরা কিভাবে সলভ করতে পারি, সেটি আমরা সলভ করার চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাকি যে সমস্যাটা ছিল সেটি আমরা দেখি এবং আরেকটু দেখে আসি যে আমাদের কি সমস্যা ছিল, তাহলে আমরা আবার মনে করতে পারবো যে এই সমস্যাটা কি ছিল। দেখো যে আমাদের দ্বিতীয় সমস্যাটা ছিল, জনাব তাহের তাদের জমি বিক্রি করে 4 লক্ষ টাকা পেয়েছিলেন, উক্ত অর্থ তিনি কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তা ভাবনা করছেন। সিলেট ব্যাংক জনাব তাহেরকে 10 বছর পর 10 লক্ষ টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরপক্ষে জনাব তাহেরের বন্ধু রফিক 10% হার সুদে 10 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করার
প্রস্তাব দিয়েছেন। তাহের বিনিয়োগ হতে টাকার অঙ্কে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চান, অর্থাৎ তাহের তিনি নিশ্চিত করতে চান কোনখানে সবচেয়ে বেশি লাভ হবে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব তাহেরের জন্য কোন প্রস্তাবটি লাভজনক তা বিশ্লেষণ করো। তাহলে চলো আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা বিশ্লেষণ করি কোন এবং কিভাবে আমাদের কর্মপদ্ধতি হবে, কিভাবে আমরা সমস্যাটা সমাধান করবো সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, সিলেট ব্যাংক জনাব তাহেরকে 10 বছর পরে 10 লক্ষ টাকা প্রদান করবেন, অর্থাৎ 10 বছর পর সিলেট ব্যাংক থেকে কিন্তু 10 লক্ষ টাকা পাচ্ছ। মোটামুটি এটা ক্যালকুলেশন কিন্তু এখানেই শেষ। অর্থাৎ সিলেট ব্যাংক 10 বছর পরে 10 লক্ষ টাকা দিচ্ছে, তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে 4 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা তুমি বেশি পাচ্ছ। অপরপক্ষে জনাব তাহেরের বন্ধু রফিক 10% সুদে 10 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করার প্রস্তাব দিয়েছেন। এখন জনাব তাহেরের বন্ধু রফিক যেই প্রস্তাবটা দিয়েছেন 10% সুদে 10 বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করার প্রস্তাব দিয়েছেন, তাহলে এখন তিনি যে 10 বছর পরে 10% হার সুদে সঞ্চয়পত্র ক্রয় করলে 10 বছর পর তিনি কত টাকা পাচ্ছেন, অর্থাৎ 10 বছর পর সঞ্চয়পত্র হতে তিনি কত টাকা পাচ্ছেন, সেই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে সিলেট ব্যাংক এবং সঞ্চয়পত্র দুইটা আমরা তুলনা করতে পারবো। যদি দেখি যে সঞ্চয়পত্র ক্রয় করলে সিলেট ব্যাংকের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে তার সঞ্চয়পত্র ক্রয় করা বুদ্ধিমানের কাজ। আর যদি দেখি যে সঞ্চয়পত্র থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে 10 বছর পর সেটির অর্থ সিলেট ব্যাংকের চাইতে কম, অর্থাৎ 10 লক্ষ টাকার চাইতে কম, তাহলে কি সিলেট ব্যাংকে টাকা রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে যে সঞ্চয়পত্র বাবদ তিনি কত টাকা 10 বছরে পাবেন সেটি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা সিলেট ব্যাংকের সাথে তুলনা করতে পারবো। 10 লক্ষ টাকার সাথে তুলনা করে আমরা তখন ডিসিশন নিতে পারবো যে কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন। তো চলো, এখানে ক নাম্বারটা আমরা সলভ করেছিলাম সেটি এখানে আছে, এটি আর দরকার নেই, এটা আমি চলে যাচ্ছি খুব দ্রুত পরের সমাধানে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা আসলে এটা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হবে, অনেকে হয়তো করেও ফেলেছো। তো চলো আমরা এখন হাতে কলমে দেখব যে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব তাহেরের জন্য কোন প্রস্তাবটিকে বেশি লাভজনক তা বিশ্লেষণ করো। এখানে আমরা দেখো সিলেট ব্যাংকে আমরা 10 লক্ষ টাকা পাচ্ছি ভবিষ্যতে, এখানে ক্যালকুলেশন করার তেমন কিছু আমাদের নেই। আমরা ক্যালকুলেশন করব সঞ্চয়পত্র, এবং সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা তোমাদের একটি কথা আমি প্রথম ক্লাসে হয়তো বলেছিলাম যে সঞ্চয়পত্র কিন্তু কখনোই চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট প্রদান করে না। সঞ্চয়পত্র সবসময় প্রদান করে সরল সুদ প্রদান করে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যেটা আছে সহজ সুদ সেটাই প্রদান করে। অর্থাৎ এখানে যদি চক্রবৃদ্ধির সুদ তুমি যদি ক্যালকুলেশন করো ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1 + i⁻n, তাহলে কিন্তু হবে না। কেন হবে না আশা করি বুঝতে পারছো যে এটা আমাদের সঞ্চয়পত্র কখনই চক্রবৃদ্ধি সুদ কাউন্ট করে না। সঞ্চয়পত্র সবসময় সিম্পল ইন্টারেস্ট কাউন্ট করে, অর্থাৎ তুমি যে অ্যামাউন্টটা রাখছো তার উপরে ইন্টারেস্ট দেওয়া হবে, ইন্টারেস্টের উপর আর ইন্টারেস্ট দেওয়া হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং যে সিম্পল ইন্টারেস্টের সূত্র আছে PIN অথবা PNR, তোমরা যাই শিখেছো আরও শিখতে পারো PNR অথবা PIN। অনেক সূত্রে PIN লেখে, অর্থাৎ আই দ্বারা রেট অফ ইন্টারেস্ট বোঝায়, আবার অনেকে আয়ের জায়গায় আর লিখে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট একই জিনিস। তো আমরা দেখো সুদ ভবিষ্যৎ মূল্য কি হবে, এখানে সুদ প্লাস আমাদের আসল প্লাস সুদ এই দুইটা যোগ করে আমরা সুদ আসল পাবো। তাহলে দেখো আমাদের বর্তমানে টাকা রাখছি 4 লক্ষ টাকা, এবং ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 4 লক্ষ টাকার উপর 10% হার সুদে 10 বছরের জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 লক্ষ টাকা, তাহলে 4 লক্ষ টাকা যোগ করলে পাচ্ছি 8 লক্ষ টাকা, কিন্তু আমাদের সিলেট ব্যাংক দিচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখন ডিসিশন নিতে পারছি যে সিলেট ব্যাংকে টাকা রাখা বেশি যুক্তিযুক্ত, অথবা সিলেট ব্যাংকে টাকা রাখলে তিনি তাহের সাহেব বেশি লাভবান হবেন। এখন আমরা আমাদের মন্তব্যটা একবারে খুব ক্লিয়ার জানিয়ে দেব। জনাব তাহেরের সিলেট ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক প্রস্তাব। আমরা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি আবার বলছি, আমাদের যে মন্তব্যটা সেটা কখনোই তুমি এক্সামিনের উপর ছেড়ে দিবে না। অনেকেই মনে করো যে আমি আবার দেখাচ্ছি, অনেকেই মনে করো যে এখান থেকে তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে
সিলেট ব্যাংকে 1 টাকা জমা রাখলে 10 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, আর সঞ্চয়পত্র ক্রয় করলে 8 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। তো স্যার খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ব্যাংকে টাকা রাখা, কোথায় টাকা রাখা লাভজনক। স্যার কিন্তু কোনো কিছু জোর করে বুঝবেন না, স্যারকে তোমার বুঝাতে হবে অথবা এক্সামিনারকে তোমার বুঝাতে হবে। সুতরাং তোমার যে মন্তব্যটি সেটি একবারে ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে যে জনাব তাহেরের সিলেট ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক প্রস্তাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পারছো। আমি সমস্যাগুলো কিন্তু খুবই তোমাদের ছোট ছোট করে ক্যালকুলেশনগুলো করছি এবং খুব সহজ করার চেষ্টা করছি যাতে সবগুলো সমস্যা তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো আমি আশা করছি যে আমার স্টুডেন্টরা খুব সহজেই বুঝতে পারছে। তো চলো আমরা আরেকটি সমস্যা দেখি এবং এটিও সলভ করার চেষ্টা করি। যদি আজকে কোনো কোম্পানি 12% হার সুদে 5,000 টাকার একটি ব্যাংকে জমা করে, তাহলে জমাকৃত টাকা কত সময়ে 1,60,000 টাকা হবে? দেখো কত সময়ে 1,60,000 টাকা হবে। এটি আমি আশা করি তোমরা করতে পারবে। এটি মোটামুটি সহজ এবং এই ধরনের অঙ্ক আগেও আমি তোমাদেরকে করিয়েছি, এবং এটি কিন্তু আজকে আমরা করব নতুন একটি সিস্টেমে। আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আগের যে গতানুগতিক পদ্ধতি সেটি বাদ দিয়ে আমরা অন্য একটি পদ্ধতিতে সলভ করার চেষ্টা করব এবং আশা করি তোমরা বুঝতেও পারবে। তো চলো আমরা দেখি, যদি আজকে কোনো কোম্পানি 12% হার সুদে 5,000 টাকা একটি ব্যাংকে জমা করে, তাহলে জমাকৃত টাকা কত সময় পরে 1,60,000 টাকা হবে? অর্থাৎ আমাদের এখানে সময় নির্ণয় করতে বলেছে। এর আগে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা রুল অফ 72, রুল অফ 69 শিখেছি, সেখানে কিন্তু কত সময়ে দ্বিগুণ হবে। এখানে কিন্তু দ্বিগুণ হলে আমরা ওই সূত্রগুলো ইউজ করতে পারতাম, যেখানে এখানে দ্বিগুণ হবে না, এখানে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিয়েছে 1,60,000 টাকা হবে, সেটি আমরা নির্ণয় করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমাদের পদ্ধতিটা কি হবে। তারপর যাদের কোনো সমস্যা অথবা যারা বুঝতে পারছো না তারা একটু দেখে নাও কিভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। জমাকৃত টাকা কত সময় পরে 1,60,000 টাকা হবে, অর্থাৎ আমাদেরকে সময় বের করতে বলেছে। এখানে আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 1,60,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,000 টাকা। এটা কিন্তু আমাদের অ্যানুইটির অঙ্ক না, আমাদের কি বলেনি যে প্রতি মাসে 5,000 টাকা জমা দিবে অথবা প্রতি বছর 5,000 টাকা জমা দিবে। 5,000 টাকা আমরা রাখবো, এটি নির্দিষ্ট হার সুদে একটি নির্দিষ্ট সময় পরে 1,60,000 টাকা হবে। অর্থাৎ দেখো আমাদের রেট অফ ইন্টারেস্ট 12% দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে নাম্বার অফ ইয়ার। তাহলে আমরা জানি যে ফিউচার ভ্যালু সূত্র, ফিউচার ভ্যালু যেগুলো প্রেজেন্ট ভ্যালু 1 + i⁻n, এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব। ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে 1,60,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 5,000 টাকা, এবং আমাদের বাকি মানগুলো যদি আমরা বসিয়ে দিই 1 + i এর মান হচ্ছে 0.12 n। এর পরের লাইনে দেখো খুব বেশি ক্যালকুলেশন না, আগের মতোই আছে, শুধু 1.12 যোগ করে 1 + 1.12 যোগ করে 1.12 লেখা হয়েছে, বাকি আগের মধ্যে আছে 1,60,000, 5,000, 1.12 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5,000 টাকা সমীকরণের সাইড চেঞ্জ করলে 5,000 আছে গুণ আকারে, সাইড চেঞ্জ করে বাম সাইডে চলে গেলে সে হয়ে যায় ভাগ আকারে। সেটি আমরা এখানে লিখেছি 1.12 1,60,000কে আমরা 5,000 দিয়ে ভাগ দিয়েছি। এখন দেখো 1,60,000 টাকাকে 5,000 টাকা দিয়ে ভাগ দিলে হয় আমরা 32 পাচ্ছি। এখন এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা n এর মানটা বের করব। এখন এই ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ে যাই, n এর মানটা কিভাবে বের করব। এই ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি আছে লগ দিয়ে যদি আমরা করি, তোমরা হয়তো আগে করেছো, লগ দিয়ে যদি আমরা করি তাহলে খুব কম সময়ে আমরা এবং সহজেই এই n এর মানটা বের করতে পারি। তাহলে আমরা যেন সমীকরণের উভয় সাইডে লগ নিব এবং সমীকরণের উভয় সাইডে একই রকম ক্যালকুলেশন করলে সমীকরণের কোনো মান চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে কি করব, লগ নিয়ে আসব। দেখো লগ 1.12 = লগ 32। এখন লগের একটি সূত্র আছে, যে লগের এই যে 1.12 সেটাকে বলা হয় ইন্ডেক্স। এর উপরে যে পাওয়ারটা আছে সেটি পাওয়ার, এটিকে আমরা এই ইন্ডেক্সের উপর যে পাওয়ার আছে সেটি আমরা লগের আগে লেখা যায়, এই ক্ষেত্রে কোনো মান চেঞ্জ হয় না। তো
তো এই ধরনের প্রমাণটা আমরা অনার্স লেভেলে আছে, এই প্রমাণ তোমাদের এখন না শিখলেও চলবে। তোমরা এতটুকু জানো যে লগের ইন্ডেক্সের উপর যদি কোনো কিছু পাওয়ার থাকে সেটি লগের আগে লেখা যায়, সেক্ষেত্রে লগের কোনো মান চেঞ্জ হয় না। তাহলে যেহেতু এই পাওয়ারটা আগে লেখা যায়, আমরা এনটাকে আগে নিয়ে আসবো, তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। দেখো আমরা এনটাকে আগে নিয়ে আসলাম, এন লগ 1.12 ইকুয়াল লগ 32। এখন যেহেতু আমরা এন এর মান নির্ণয় করবো, তাহলে লগটাকে আমরা সমীকরণের ওই সাইডে নিয়ে গেলে এন এর সাথে লগ আছে গুণ আকারে, সমীকরণের সাইড চেঞ্জ করলে সেটা হয়ে যাবে ভাগ আকারে, তাহলে লগ 32 ভাগ লগ 1.12। এখন এটি খুব সহজেই তোমরা বের করতে পারো, ক্যালকুলেটরে লগ 32 ভাগ লগ 1.12 দিলে তোমাদের মানটা বেড়ে যাবে। দেখো লগ আমরা যদি লগ একবারে বের করতে পারো, লগ 32 মান বের করতে পারো, লগ 32 মান বের করলে 1.505 এবং বাকি যেটা থাকে সেটার মান বের করলে হয় 0.0492। এখন ভাগ করলে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো অথবা ধাপে ধাপেও করতে পারো। ভাগ করলে আমাদের এন এর মান বেরোচ্ছে 30.58 বছর। অর্থাৎ জমাকৃত টাকা কত সময় পরে 1,60,000 টাকা হবে, অর্থাৎ জমাকৃত টাকা 30 বছর 30.58 বছর পরে জমাকৃত টাকা 1,60,000 টাকা, অর্থাৎ জমাকৃত টাকা মানে 5,000 টাকা। 12% ইন্টারেস্টে 30.58 বছর পরে 1,60,000 টাকা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো সমস্যাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করব তোমরা আমার এই ক্লাসের সবগুলো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা বাসায় উদাহরণে অঙ্ক আছে, এক্সারসাইজে অঙ্ক আছে, সেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো এবং তোমরা বাসায় থাকার চেষ্টা করো। তোমরা জানো এখন শীতের প্রকোপটা বেড়ে গেছে এবং এই শীতের মধ্যে করোনার প্রাদুর্ভাবটা একটু বেশি হয়। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, লেখাপড়া করো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ। সামনের ক্লাসে আবার দেখা হবে।